আমরা আগের দিন রেট অফ রিয়াকশন এই ইকুয়েশন কিভাবে লেখে এই পর্যন্ত লেখা শেষ করছি। আজকে আমরা প্রথমে অর্ডার অফ রিয়াকশন নিয়ে পড়বো। তো অর্ডার অফ রিয়াকশনের পরে রেট অফ রিয়াকশনের সাথে অর্ডারের কি সম্পর্ক সেটা বোঝার চেষ্টা করবো। অর্ডার অফ রিয়াকশন কি? অর্ডার অফ রিয়াকশন বোঝার আগে সহজ কিছু এক্সাম্পল দিই। এগুলো হয়তো তোমরা জানো যেহেতু আগে ক্লাস করছো। হুম। অর্ডার, ওই যে বাংলাদেশ ক্রিকেট টিমের কথা আমি এখানে বলছিলাম যে একজন মানুষের চেহারা দেখে বোঝা যায় আসলে উনি কেমন কাজ করে। একজন মানুষের না চেহারা ভাইয়া। দেখে বোঝা যায় না আসলে উনি কেমন কাজ করে। তো ওই যে যখন অ্যাসাইনমেন্ট করা হয় বা প্রেজেন্টেশন থাকে, তোমাদের এখন প্রেজেন্টেশন নাই, আমাদের প্রেজেন্টেশন থাকলে ধরো 5 জনের একটা টিম আছে। 5 জনের টিমে সবাই প্রেজেন্টেশন একই রকম কাজ করে না। সবাই একই রকম কাজ করে না, কেউ বেশি করে কেউ কম করে। দেখা যায় একজন মানুষ একেবারেই কোনো কাজ করে না আর একজন অনেক বেশি এফোর্ট দেয়। তাহলে আলটিমেটলি যে রেজাল্ট তার উপরে সবার ইম্প্যাক্ট কি সেই একই রকম হবে? না ভাইয়া। আলটিমেট রেজাল্টে সবার ইম্প্যাক্ট একই রকম হবে না। বাংলাদেশ ক্রিকেট টিমে সাকিব আল হাসান, আমরা যত যাই বলি এতদিন পর্যন্ত সাকিব আল হাসানের ইম্প্যাক্ট অনেক বেশি ছিল। সাকিব আল হাসান যদি পারফরমেন্স ভালো করে, ও ধরো ও প্রায় একটা 3 গুণ ইম্প্যাক্ট রাখতে পারে ব্যাটিং বোলিং ফিল্ডিং এ। আর অন্য কেউ ধরো একজন বোলার যে ধরো 1 গুণ ইম্প্যাক্ট রাখতে পারে। আবার এমনও প্লেয়ার বাংলাদেশ ক্রিকেট দলে আছে যার আসলে ইম্প্যাক্ট কত? জিরো। ওই যে ইসের সাথে জিরো। ধরো হ্যাঁ, এই যে বাংলাদেশের সাথে পাকিস্তানের খেলায় জিরো ইম্প্যাক্ট কার ছিল? মোটামুটি সবাই পারফর্ম করছে, শান্ত খালি লাস্টে একটা ইনিংস, তাছাড়া শান্ত প্রথম টেস্টে জিরো, ক্যাপ্টেন্সি ছাড়া। এই তো। তো জিরো ইম্প্যাক্টও পাওয়া যায়, 1 ইম্প্যাক্টও পাওয়া যায়, 3 ইম্প্যাক্টও পাওয়া যায়। বাট প্রোডাক্ট ফর্ম করলে পরে আমরা সেটা আলাদা করতে পারি না। প্রোডাক্ট ফর্ম করলে কি বোঝা যায়? আমরা আগে এটা ফিল করতে পারি যে আসলে কে এখানে কি করতেছে। আলটিমেটলি ওরা সবাই মিলেই বাংলাদেশ দল, রেজাল্টটা বাংলাদেশেরই হবে। তো রিয়াকশনের সময়ও, যে কোনো রিয়াকশনের সময়ও আমাদের ধরো এ, বি, সি, 3টে জিনিস নিয়ে রিয়াকশন করলাম, এরপরে একটা প্রোডাক্ট পাইলাম ডি প্লাস ই। এখন এইখানে রেট অফ রিয়াকশন মানে কি বলতো? এটা তো এখন তোমরা বুঝো রেট অফ রিয়াকশন মানে কি। রেট অফ রিয়াকশন মানে কি? প্রতি সেকেন্ডে আর কি ভাই কতটুকু করে দিতে? প্রতি সেকেন্ডে কতটুকু বিক্রিয়া হয়। এবার রেট যদি ভাইয়া, বাড়ে, প্রতি রে- সেকেন্ডে আর কি কতটুকু করে বিক্রিয়া করতে? হ্যাঁ, প্রতি সেকেন্ডে কতটুকু বিক্রিয়া কে করে? রিয়াক্টেন্ট না প্রোডাক্ট, না দুইজনই? রিয়াক্টেন্ট ডিপেন্ড না করে কোনটা প্রোডাক্ট? করে ধরতেছি ভাইয়া। হ্যাঁ মানে দুজনেরই, আমরা যে কোনো একজন রেসপেক্টে চিন্তা ডিপেন্ড করলেই করে হয়। কোনটা জি ভাইয়া। আমরা যার রেসপেক্টে চিন্তা করি। এখন রেট অফ রিয়াকশন যদি বাড়ে, আমাদের প্রোডাক্ট কি তাড়াতাড়ি ফর্ম হবে না স্লো ফর্ম হবে? প্রোডাক্ট ফর্মেশন, রেট অফ রিয়াকশন রেট অফ বাড়লে প্রোডাক্ট। রিয়েকশন বাড়লে হ্যাঁ, আর মানে কি? স্মল আর দিয়ে কি বোঝায়? রেট অফ রিয়াকশন। রেট অফ রিয়াকশন বাড়লে প্রোডাক্ট ফর্মেশন কি হবে? জি ভাইয়া, বাড়বে অবশ্যই। প্রোডাক্ট ফর্মেশন অবশ্যই বাড়বে। এবার তুমি চিন্তা করো। বাড়বে ভাইয়া। হ্যাঁ অবশ্যই বাড়বে। এখন তুমি এই বিক্রিয়াতে, তুমি এই বিক্রিয়াতে এ কে ধরো 2 গুণ করলা, বি কেও ধরো 2 গুণ করলা, সি কেও হ্যাঁ এ কে 2 গুণ করলা। তাহলে বিক্রিয়া কি 2 গুণই বাড়বে না 1 গুণ বাড়বে? এটা তুমি কিভাবে বুঝবে? এ কে 2 গুণ করলা, তারপরে বিক্রিয়া কি 2 গুণই বাড়বে? অথবা তুমি এখানে বি কে 2 গুণ করলা, তাহলে কি বিক্রিয়া একই রকম বাড়বে? অথবা সি কে 2 গুণ করলা, বিক্রিয়া কি একই রকম বাড়বে? এই জিনিসটাই হচ্ছে আমাদের ফিল করা লাগবে। যেমন এই যে এইখানে তুমি বাংলাদেশ দলে যদি 2টা সাকিব আল হাসান ঢুকাও, পারফরমেন্স কয় গুণ বাড়বে? 2টা সাকিব আল হাসান ঢুকাইছো, তখন পারফরমেন্স কি বেশি বাড়বে না? 3-3-6। হ্যাঁ। তো আবার যদি তুমি এখানে জি যার ভাইয়া। ইম্প্যাক্ট জিরো এমন 2 জনকে ঢুকাও, তার মানে কি প্রোডাক্ট ফরমেশন বাড়বে আগের চেয়ে? বাড়বে না। আবার এইখানে যদি 2 গুণ ঢুকাও, মানে এই যে যার ইম্প্যাক্ট 1 তাকে যদি তুমি তার 2 গুণ নাও, কয় গুণ বাড়বে রেট? 2 গুণই বাড়বে। তার মানে জিনিসটা কি চেঞ্জ হয় না? এর মানে আমি তোমার বুঝাইতে চাইতেছি এইটাই যে আমরা একটা কমন জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে তুমি যত বেশি রিয়াক্টেন্ট নিবা, যত বেশি রিয়াক্টেন্ট নিবা প্রোডাক্ট ফরমেশন কি তত তাড়াতাড়ি হবে না আসতে হবে? যত বেশি রিয়াক্টেন্ট নিবা প্রোডাক্ট তত তাড়াতাড়ি হবে না আসতে হবে? বা রেট অফ রিয়াকশন বেশি হবে না কম হবে?
তোমরা একটা জিনিস এখনো ফিল করতে পারো নাই, রেট অফ রিয়াকশন কি স্লোপ, এটা ফিল করতে পারছো? রেট অফ রিয়াকশন যে স্লোপ, আর ইম্প্যাক্ট হবে স্যার। রেট অফ রিয়াকশন যে স্লোপ, এটা তো জানো। হ্যাঁ, লাস্ট কথাটা বুঝলাম না। বলছে কি রেট হ্যাঁ অফ হ্যাঁ হ্যাঁ, স্লো। রিয়াকশন স্লোপ, এটা তোমরা জানো। একটা স্লোপ এইরকম হইতে পারে, এই যে জি ভাইয়া। এইভাবে দেখা যাবে। একটা স্লোপ এইরকম হইতে পারে, এইরকম হইতে পারে। কোনটা বেশি খারাপ ঢালু বলতে পারবা? আমি দুইটা কালার দিয়ে দেখাই, একটা সাদা আঁকছি, একটা সবুজ আঁকছি। কোনটার রেট অফ রিয়াকশন আগেরটা। বেশি হবে? সাদাটা না? সাদাটা না সবুজটা? জি জি ভাইয়া। ভাই। সাদাটা হবে না? সাদাটা ভাইয়া। আদা আছে। ওই ভাই আছে। হুম। দেখো আমরা এইখানে ছিলাম, এখানে আমাদের এখানে দুইটা ছবি আঁকছি, একটা হচ্ছে সাদা, একটা হচ্ছে সবুজ। আমি বলতে চাইছি যে কোনটার রেট অফ রিয়াকশন বেশি হবে, তোমরা বলছো সাদাটা বেশি হবে, তাই না? এখন একটা সহজ জিনিস বুঝাই, এখানে ধরো হলুদ গুলো হচ্ছে রিয়াক্টেন্ট, রিয়াক্টেন্ট এখানে যতগুলো আছে আর এখানে রিয়াক্টেন্ট যতগুলো আছে, কোনটার রেট অফ রিয়াকশন বেশি হবে বলো? কোনটার রেট অফ রিয়াকশন বেশি হবে? এক জায়গায় রিয়াক্টেন্ট অনেক বেশি আর এক জায়গায় রিয়াক্টেন্ট অনেক কম, কোনটার রিয়াকশন বা রেট অফ রিয়াকশন বেশি হবে? ওই সাদাটা হেভি। সাদাটার, কারণ এখানে রিয়াক্টেন্ট বেশি আছে। এখন এই যে রিয়াক্টেন্ট বেশি আছে, অর্ডার অফ রিয়াকশন হচ্ছে এই ব্যাপারটাই যে আমি এইখানে রিয়াক্টেন্টের মধ্যে এখন আমি অনেকগুলা রিয়াক্টেন্ট চিন্তা করতে পারি, ধরো কিছু আছে লাল, কিছু আছে লাল, তারপর আবার কিছু আছে ধরো সবুজ, কিছু আছে সবুজ, আবার ধরো কিছু আছে নীল। এখন কোন রিয়াক্টেন্ট কয় গুণ করলে রেট অফ রিয়াকশন কিভাবে চেঞ্জ হয়, সেইটাই হচ্ছে আমার অর্ডার অফ রিয়াকশন। আরেকবার বলি, জিনিসটা হচ্ছে এইরকম, রেট অফ রিয়াকশনের ওপর, রেট অফ রিয়াকশনের ওপর রিয়াক্টেন্টের যে ইম্প্যাক্ট, সেটাই হচ্ছে আমার রিয়াক্টেন্টের যে ইম্প্যাক্ট, এটাই হচ্ছে আমার অর্ডার অফ রিয়াকশন। রিয়াক্টেন্টের ইম্প্যাক্ট কার উপর? রেট অফ রিয়াকশনের উপর। দেখো ব্যাপারটা ফিল করতে বুঝতে পারছো কিনা। আমার এইখানে ধরো লালকে আমি যদি 2 গুণ করি, রেট অফ রিয়াকশন 2 গুণ বাড়ে। আবার ধরো আমি সবুজকে যদি 2 গুণ, এই যে বি কে যদি 2 গুণ করি, রেট অফ রিয়াকশন 2 গুণ বাড়ে না। তার মানে কোনো একটা রিয়াক্টেন্টের ইম্প্যাক্ট কার উপরে, রেট অফ রিয়াকশনের উপরে কেমন হবে, তাকে আমরা বলি অর্ডার অফ রিয়াকশন। কোনো আইডিয়া পাইছো কিনা বল, বুঝতেছো কিনা? জি ভাই। রেট অফ রিয়াকশন যদি এটা বুঝো তাহলে এইখানে এক্সাম্পল খেয়াল করো। এই যে, এইখানে এ থেকে বি একটা রিয়াকশন ছিল, এখানে আমার সি হচ্ছে আমার কনসেন্ট্রেশন, এই তো। প্রথমে কনসেন্ট্রেশন ছিল 0.1, রেট ছিল 0.01, এরপরে কনসেন্ট্রেশন কয় গুণ করলাম? 2 গুণ। বাট রেট কি ছিল? সেম ছিল। এরপরে কনসেন্ট্রেশন করলাম ইনিশিয়াল থেকে কয় গুণ? 3 গুণ। বাট রেট কি ছিল? সেম ছিল। Same. তার মানে এটা হচ্ছে ওইজন যার ইম্প্যাক্ট হচ্ছে জিরো, যার ইম্প্যাক্ট হচ্ছে জিরো, যার কনসেন্ট্রেশন তুমি যতই বাড়াও সেটার রেজাল্ট কোনো চেঞ্জ হইতেছে না। তো মাইনাস ডিডিটি অফ সি মানে কি? রেট অফ রিয়াকশন। সুতরাং রেট অফ রিয়াকশন ডাজেন্ট ডিপেন্ড অন সি, বা রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশনের উপর রেট ডিপেন্ড করে না। তার মানে এটাকে আমরা বলতে পারি জিরো অর্ডার রিয়াকশন। এবার আর একটা রিয়াকশন খেয়াল করো, এখানে আমরা ওকে প্রথমে ওকে 1 গুণ করলাম। 1 গুণ করার জন্য আমার রেট কয় গুণ হইলো? সরি, ওকে 2 গুণ করছি, এখানে 1 গুণ। 2 গুণ করতে হবে। এখানে 0.01 থেকে 2 গুণ করায় এটাও কয় গুণ হইলো? 2 গুণ হইলো। আবার এখানে 0.1 থেকে এটা 3 গুণ করছি, এটাও কয় গুণ হইলো? 3 গুণ। 3 গুণ হইলো। তার মানে এটা হচ্ছে একটা প্রপোর্শনাল ভাবে সম্পর্ক আছে, তাই এটাকে আমরা বলতে পারি ফার্স্ট অর্ডার রিয়াকশন। জিরো অর্ডার গেল, ফার্স্ট অর্ডার গেল, আর সেকেন্ড অর্ডার, তার মানে বুঝে গেছো কি হবে। এটারে যদি 2 গুণ করি, এটা কয় গুণ হবে? 4 গুণ। 4 গুণ। আর
ইনিশিয়াল থেকে সবসময় খেয়াল করবো, এটা যদি 3 গুণ করি এটা হবে 9 গুণ। 9 গুণ। এবার ফোর্থ অর্ডারের 0, 1, 2, এবার থার্ড অর্ডারের কথা চিন্তা করলে ধরো থার্ড অর্ডারে 0.1 ছিল তোমার ইনিশিয়াল কনসেন্ট্রেশন, আর এটা তুমি 0.2 করলা। আর এইখানে ধরো তোমার রেট ছিল হচ্ছে 0.01, তাহলে এইখানে কত বসবে বলতে পারবা? ধরো আমি বলে দিছি এটা হচ্ছে থার্ড অর্ডার, তাহলে আমার বক্সে কত বসবে বল? থার্ড অর্ডার রিয়াকশন আমার এই বক্সে কত বসবে? ক্যালকুলেটর দিয়ে হিসাব করে বল যে বক্সে কত বসবে। 0.08। 0.08? না, হয় নাই। থার্ড অর্ডার বললা না ভাইয়া, 3 গুণ হবে না? থার্ড অর্ডার বলছি, হ্যাঁ থার্ড অর্ডার বলছি। 0.06। ও, কিভাবে চিন্তা করতেছো? 3 দিয়ে গুণ নাকি ভাইয়া? কিউব কিউব করলে 0. আচ্ছা ওয়েট, 0 পয়েন্ট কিউব কত হলে তো বলছে? 0.08 হয়। 0.08 না 0.008? তোমরা কিউব করছো না, কার ওপর কিউব করছো বলো তো? 0.2 এর উপর কি হবে? 2.2 এর উপরে কিউব হবে। তাহলে কত আসে? জিরো, আমার তো এখানে আসলে 0.008 এরকম। 0.2 জি এর ভাই। উপর কিউব, যাই হোক হ্যাঁ, টোটালটা তো জি ভাইয়া ঠিক আছে। 0.008 না? জি ভাই। জি ভাইয়া, ক্যালকুলেশন হ্যাঁ, মিলে গেছে। তার মানে এইখানে হচ্ছে 0.008 হবে, এই তো। তার মানে এইটাই ছিল তোমার অর্ডার অফ রিয়াকশন। অর্ডার অফ রিয়াকশনের ডেফিনেশন কি, এটা কখনো পরীক্ষা আসবে না, বই তো এইভাবে নাই। দেখো কি বলছে, বিক্রিয়ার ক্রম, বাংলা হচ্ছে অর্ডার অফ রিয়াকশন মানে বিক্রিয়ার ক্রম। বিক্রিয়ার ক্রম হচ্ছে বিক্রিয়ার হারের ওপর ঘনমাত্রার ঘাতের, বিক্রিয়ার হারের ঘনমাত্রার ঘাতের ওপর নির্ভরশীলতা। এটি নির্দেশ করে কতগুলো বিক্রিয়কের ঘনমাত্রা সরাসরি কতগুলো বিক্রিয়কের ঘনমাত্রা সরাসরি বিক্রিয়ার হারকে প্রভাবিত করে। এখানে ঘাতের কথাটা কেন বলছে জানো? ঘাতের কথাটা এই জন্য বলছে, আমরা এখনই দেখতে পারবো। এই যে আগে এইখানে দেখো, আমরা এখানে থার্ড অর্ডার বলছি, ঘাতের উপর পাওয়ার কত করছো থার্ড অর্ডার বলার জন্য? 3 জি ভাইয়া। পাওয়ার। থার্ড অর্ডার হওয়ার জন্য পাওয়ার করতো 3, সেকেন্ড অর্ডার বললে পাওয়ার করতো 2। তার মানে এই যে অর্ডার, এটা কার সাথে সম্পর্কিত? কনসেন্ট্রেশনের উপর কি হিসেবে চলে যায়? ঘাত হিসেবে চলে যায়। এজন্য এটাকে বলছে ঘনমাত্রার ঘাতের উপর নির্ভরশীলতা। ঘনমাত্রার ঘাতের উপর কার নির্ভরশীলতা? ঘনমাত্রার ঘাতের উপর কার প্রমাণ নির্ভরশীলতা? ভাইয়া। বুঝি নাই। প্রমাণ। হ্যাঁ, বিক্রিয়ার ক্রম। এই তো। এখন একটা কথা হচ্ছে, এই কথাটা সবসময় মনে রাখা লাগবে, অর্ডার অফ রিয়াকশন হচ্ছে এক্সপেরিমেন্টাল ভ্যালু। অর্ডার অফ রিয়াকশন এক্সপেরিমেন্টাল ভ্যালু। তুমি একজন এসে বললো যে আমি খুব ভালো খেলি বা আমি খুব ভালো পারি কোনো কাজ, তো তুমি বললো যে আমি ব্যাটিং বলিং ফিল্ডিং সব করতে পারবো, তুমি শুনেই ওর কথা বিচার করতে পারবা না। তোমার কি করা লাগবে? ওর মাঠের পারফরমেন্স দেখা লাগবে। তার মানে আমি যদি কোনো একটা রিয়াকশন দেখি, আমি একটা এক্সাম্পল দিই, দেখি তুমি কি করো। 2a+3b+3 থেকে আমরা একটা প্রোডাক্ট পাইলাম। এই বিক্রিয়াতে অর্ডার অফ রিয়াকশন কত বলতে পারবা? অর্ডার অফ রিয়াকশন এই বিক্রিয়ার অর্ডার কত হবে? ভাইয়া এক্স ওয়াই ওইটা। এই বিক্রিয়ার অর্ডার কত হবে এতক্ষণ যা করলা, তাই তো? জি ভাইয়া, স্কোয়ার, একটা হলো কিউব, একটা 1। এই ঠিক মতো বলো, অর্ডার অফ রিয়াকশন তাসিন বলো কি হবে? এ কিউব, এ স্কয়ার বি কিউব আর সি কিউব হবে। অর্ডার অফ রিয়াকশন একটা সংখ্যা হবে, আমি সংখ্যা জানতে চাইছি। এ কিউব বি কিউব সি থার্ড এগুলা অর্ডার। বলতেছি। থার্ড অর্ডার কেমনে বলতেছো তুমি?
তার মানে সর্বোচ্চ 3 আছে ওই জন্য। ওইটা তো ম্যাথের মতো হয়ে গেল না, ওইরকম ভাবে হবে না। তাহলে বা কিভাবে তাহলে অর্ডার অফ রিয়াকশন কেমনে হবে, তাই না? চিন্তা আসলে করবো? এই যে যে আমি রিয়াকশনটা লিখছি, এটা কেমন রিয়াকশন বলতো? এটা একটা রিয়াকশন লিখছি, এটা হচ্ছে আমার স্টয়চিওমেট্রিক, বা হচ্ছে আমরা এইভাবেই ধরো রিয়াকশনটা এই অনুপাতে হয়, এই রিয়াকশনটা এই অনুপাতে হয়, তাই এইভাবে লিখছি। এখন প্রথম কথা, প্রশ্নের মধ্যে কি বলতে দেখো, অর্ডার অফ রিয়াকশন, এই টোটাল বিক্রিয়ার ক্রম জানতে চাইছে। এই প্রশ্নটার মধ্যেই না কিছু আরো জিনিস অ্যাড করা যায়। অর্ডার অফ রিয়াকশন বলে তোমাদের খেয়াল করতে হবে এটা কি জানতে চাইছে, এটা কি ওভারঅল জানতে চাইছে নাকি অন্য কোনো কিছু জানতে চাইছে, উইথ রেসপেক্ট টু এ, বা উইথ রেসপেক্ট টু বি, বা উইথ রেসপেক্ট টু সি জানতে চাইছে। যদি ওভারঅল অর্ডার অফ রিয়াকশন জানতে চায় তাহলে একটা অ্যান্সার হবে, আর যদি বলে উইথ রেসপেক্ট টু এ কত বা বি কত সি কত তাহলে একটা অ্যান্সার হবে। আমি তোমারে বললাম অর্ডার অফ রিয়াকশন উইথ রেসপেক্ট টু এ কত হবে, বলো। অর্ডার অফ রিয়াকশন উইথ রেসপেক্ট টু এ কত হবে? থার্ড ভাইয়া। 3। তুমি বলতেছো অর্ডার অফ রিয়াকশন উইথ রেসপেক্ট টু এ হবে 3, উইথ রেসপেক্ট টু বি second, 2, আর সি এর রেসপেক্টে first, ফার্স্ট, ফার্স্ট অর্ডার। ভালো কথা। এখন যদি বলি ওভারঅল অর্ডার অফ রিয়াকশন কত হবে, ওভারঅল কত হবে তাহলে? ওভারঅল কত হবে? 3 + 2 5, আর 1 কত হয়? 6। তার মানে ওভারঅল অর্ডার অফ রিয়াকশন হবে 6। দেখো তোমাদের কোনো দ্বিমত আছে কিনা, আছে? not নাই। কিন্তু ঘটনা হচ্ছে এই টোটাল জিনিসটা না আসলে ঠিক না। এই টোটাল জিনিসটা ভুল। টোটাল জিনিসটা কেন ভুল? এই টোটাল জিনিসটা ভুল কারণ হচ্ছে অর্ডার অফ রিয়াকশন, এক্সপেরিমেন্ট। হ্যাঁ, অর্ডার অফ রিয়াকশন সবসময় হয় হচ্ছে এক্সপেরিমেন্টাল। অর্ডার অফ রিয়াকশন সবসময় হয় এক্সপেরিমেন্টাল। এক্সপেরিমেন্টাল ছাড়া কখনোই আমরা কখনোই এই যে আমাদের এই সংখ্যাটাকে কি বলে বলো তো? এই সংখ্যাটাকে কি বলে? এখানে একটা 1 আছে, এই সংখ্যাগুলোরে কি বলে? আর মূল সংখ্যা। মোল whole নাম্বার। সংখ্যা। মোল নাম্বার দেখে কখনোই অর্ডার অফ রিয়াকশন জাজ করা যাবে না। এটা জাজ করতে পারবো আমরা কিভাবে? শুধুমাত্র এক্সপেরিমেন্টের মাধ্যমে। এক্সপেরিমেন্ট ছাড়া আমরা কখনোই এটা জাজ করতে পারবো না। তাইলে আমরা এতক্ষণ যে কথাবার্তা বললাম এগুলা ভুল। কিন্তু তুমি বলো, তোমার আমি পরীক্ষায় এই রিয়াকশন দিলাম, তোমার আমি পরীক্ষায় এই রিয়াকশন দিলাম, তুমি কিভাবে বুঝবা তাহলে অর্ডার কত হবে? তুমি কি এক্সপেরিমেন্ট করতে পারবা? তোমার পক্ষে তো এক্সপেরিমেন্ট করা সম্ভব না। তাহলে আমাদের সমাধান কি? তাহলে আমাদের সমাধান হচ্ছে এইরকম ভাবে দেখাই। এই জিনিস হয়তো তোমরা ওই যে আগের ক্লাসে দেখছো। দেখো সমাধানটা কি হইতে পারে। যদি আমাদের এই ম্যাথটা এমসিকিউতে আসে, সিকিউ এমসিকিউতে আসে, তখন বা রিটেনে আসে, রিটেনের মধ্যে ধরো খালি বলছে যে এটার অর্ডার কি হবে, দেখো ম্যাথ না, জাস্ট রিটেনে চাইছে এটার অর্ডার কি হবে, তখন আমরা বলবো যে এ এর রেসপেক্টে অর্ডার হবে এক্স, বি এর রেসপেক্টে অর্ডার হবে ওয়াই, সি এর রেসপেক্টে অর্ডার হবে জেড। কেন জানো? কারণ আমি জানি না এর রেসপেক্টে আসলে অর্ডার কত, বি এর রেসপেক্টে অর্ডার কত, সি এর রেসপেক্টে অর্ডার কত। আর যেহেতু জানি না, এক্সপেরিমেন্টাল ভ্যালু আমার পক্ষে বের করা সম্ভব না, এজন্য কি ধরে নিছি? Expense, এক্স ওয়াই জেড। আর যদি এইখান থেকে তোমারে বলে ওভারঅল বের করতে, তখন কি করবে? ওভারঅল বের করতে বললে কত বলবো বলো তো? এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তার মানে এমসিকিউর expenses, ক্ষেত্রে অথবা সিকিউর ক্ষেত্রে কখন যদি জাস্ট ইকুয়েশন লিখতে বলে বা অর্ডার জানতে চায়, সেক্ষেত্রে আমরা এইভাবে করব। এই যে এক্স ওয়াই জেড ধরবো, আর হচ্ছে ওভারঅল এইভাবে করব। এখন পরবর্তী প্রশ্ন হচ্ছে যে যদি ম্যাথ করতে বলে, ম্যাথ মানে কিছু ভ্যালু ট্যালু দিয়ে দিছে, তখন আমরা কি করবো? এক্স ওয়াই জেড ধরে তো ম্যাথ করা যাবে না। ওইরকম পর্যাপ্ত ডাটাও যদি দেওয়া না থাকে তখন কি করব? তখন আমরা এইভাবে এই ভুল প্রসেসে কাজটা করব। কেন ভুল প্রসেসে কাজটা করব? কারণ হচ্ছে আমাদের বইয়ে
এমন কিছু রিয়াকশন দেওয়া আছে যেই ক্ষেত্রে মোল নাম্বারকে আমরা কার সমান ধরতে পারি জানো? অর্ডার অফ রিয়াকশনের সমান ধরতে পারি। বুঝতে পেরেছো কি বলছি? আসলে এই জিনিসটা ভুল, মোল নাম্বারের রেসপেক্টে চিন্তা করা জিনিসটা ভুল। কিন্তু আমাদের বইয়ে যেই কয়েকটা বিক্রিয়া আছে, ওই বিক্রিয়াগুলা এমন ভাবে চুজ করছে যেই সব বিক্রিয়াতে আমরা যদি মূল নাম্বারকেই অর্ডার ধরি তখন সেটা আর ভুল থাকে না, তখন ওইটাই ঠিক হয়ে যায়। হুম, বইয়ের রিয়াকশন গুলা এমন ভাবেই সিলেক্ট করা। কিন্তু যদি কখনো এমসিকিউ তে আসে, তোমার অবশ্যই অবশ্যই এখানে যদি 3 দাগাও বা 2 দাগাও 1 দাগাও তাহলে ভুল হবে। তখন তোমার এক্স ওয়াই জেড অপশনকেই দাগাইতে হবে, আর ওভারঅল এক্স প্লাস ওয়াই প্লাস জেড লিখতে হবে। ফাহিমকে এটাই জিজ্ঞাসা করতেছিলা আমাকে গতকালকে? জি ভাইয়া। জি ভাই জিজ্ঞেস করতে। হ্যাঁ, দেখো তাহলে আমরা এখানে কিছু গ্রাফ দেখি, গ্রাফ গুলা কেমন। গ্রাফ তো দেখবো তার আগে তাহলে অর্ডার অফ রিয়াকশন হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল ভ্যালু। এটা কখনোই স্টয়চিওমেট্রিক রেশিও হতে পাওয়া বিক্রিয়কের মোল সংখ্যার উপর নির্ভর করে না, এটুকু আমরা এখন জানি। কখনো কখনো এক্সপেরিমেন্টাল ভ্যালু ও স্টয়চিওমেট্রিক রেশিও হতে পাওয়া মোল সংখ্যা সমান হইতে পারে। এটা কখন খাটবে? এইচএসসির জন্য, বুঝছো? জি ভাইয়া। হুম, যদি এটা এইচএসসির জন্য খাটে, পরের এই জিনিসটা খেয়াল করো, এই যে ভাইয়া এখানে আমার একটা রিয়াকশন দেওয়া আছে। ভয়েস কি শোনা যায় না? হ্যাঁ, শোনা যায়, একটু স্লো আসে। ঝামেলা করতেছে অনেক, একটু আবার জুম থেকে ঝামেলা করে। ভাইয়া বের হয়ে হ্যাঁ গিয়েছিলাম বল। তো নাকি? আমি বের হইনি, জুম থেকে বের করে দিয়েছি। দেখো তাহলে আর ইজ প্রপোর্শনাল টু এ টু দি পাওয়ার এক্স, এখানে এ টু দি পাওয়ার এক্স কেন লিখছে, 2 কেন লেখে নেই? বা বি টু দি পাওয়ার ওয়াই কেন লিখছে, 3 কেন লেখে নেই? বলো। ভাই এটা কি এখানে এক্সপেরিমেন্টাল ওই রিয়েলটা ধরার জন্য এখানে ধরছে? হ্যাঁ, তার মানে এখানে এই দুটো হচ্ছে এক্সপেরিমেন্টাল, এই জন্য আমরা 2 বা 3 ধরবো না, এক্স আর ওয়াই ধরবো। আর এইখানে আর ইজ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স, এটার মানে কি বলো তো? এটার মানে হচ্ছে এই যে এ, এই এর কনসেন্ট্রেশন যদি আমি 2 গুণ করি তাহলে আমার কত গুণ বাড়বে রেট বলতে পারবা? যদি আমি এর কনসেন্ট্রেশন এখানে এর জায়গায় 2 গুণ করি তাহলে আমার রেট কত গুণ বাড়বে বলো? ভাই 4 গুণ। এর না, আমার পাওয়ার কত? এক্স, এক্স ডিপেন্ড করে। তাহলে কত গুণ বাড়বে? 2 টু দি পাওয়ার। হ্যাঁ, 2 টু দি পাওয়ার এক্স গুণ। এই ক্ষেত্রে বাড়বে আমার কত? ধরো এটা আমি, এটাও যদি আমি 3 গুণ করি তাহলে আমার বাড়বে কত? 3 টু দি পাওয়ার ওয়াই, এইভাবে বাড়বে। আর এইখানে আমাদের একটা সমানুপাতিক চিহ্ন থাকে, এই সমানুপাতিক চিহ্নটা উঠানোর জন্য আমাদের একটা কনস্ট্যান্ট আসে, সেটা হচ্ছে কে। ওকে। এই কে কে বলা, কে হচ্ছে আমাদের রেট কনস্ট্যান্ট বা হার ধ্রুবক। এখন আমাদের তাহলে কথা হচ্ছে কি, অর্ডার কয় ধরনের হইতে পারে? অর্ডার হচ্ছে একটা হইতে পারে ইন্ডিভিজুয়াল এক একটা রিয়াক্টেন্টের রেসপেক্টে, যেটাকে আমরা বলি উইথ রেসপেক্ট টু এ, উইথ রেসপেক্ট টু বি,
এই যে এখানে আমাদের উইথ রেসপেক্ট টু এ হচ্ছে এক্স, উইথ রেসপেক্ট টু বি এর সাপেক্ষে অর্ডার হচ্ছে ওয়াই, আর আরেকটা হচ্ছে কি অর্ডার অফ রিয়াকশন ওভারঅল। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি ওভারঅল অর্ডার অফ রিয়াকশন। লাস্টে যেটা অর্ডার অফ রিয়াকশন লেখা আছে সেটা হচ্ছে আমাদের ওভারঅল অর্ডার অফ রিয়াকশন। এটা ওভারঅল অর্ডার অফ রিয়াকশন কিভাবে পাওয়া যায় বলতো? হ্যাঁ, ওভারঅল এটা অর্ডার অফ, এক্সপেরিমেন্ট করে পাওয়া যায় ভাই নরমালি, কিন্তু ধরে নেওয়া হয় আমাদের। না না না, ওভারঅল কিভাবে পাওয়া যায়? ওভারঅল পাওয়া যায় হচ্ছে এই যে যোগ্যতা এ এর রেসপেক্টে যেটা পাবো আর বি এর রেসপেক্টে যেটা পাবো এটা কি করা লাগবে? যোগ করা লাগবে। যোগ করলে পাওয়া যাবে। আর এইখানে এটা কি লেখা আছে বলো তো? এই যে দেখো তো কি লেখা আছে, এইচএসসি ম্যাথ সিকিউ নট এমসিকিউ, এটার মানে কি? মানে এমসিকিউ এর জন্য আর কি দেবো, এমসিকিউ আসলে এক্স ওয়াইটা দেবো, কালকে ভিডিওতে বলছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমসিকিউ তে একটা কিন্তু অপশন আছে যে তোমার ওইটা ওইটা আছে নাকি, কিন্তু ওইটা হ্যাঁ, দেওয়া যাবে ধরো না, আমি তোমাকে একটা তখন প্রশ্ন এক্স বলি। ওয়াইটা দিতে হবে। হ্যাঁ ধরো এইটাই হচ্ছে তোমার পরীক্ষার প্রশ্ন, আর তোমার একটা হচ্ছে অপশন হচ্ছে এইটা। ধরো এইটা হচ্ছে তোমার একটা অপশন, আর এইটা হচ্ছে তোমার একটা অপশন, তুমি কোনটা দাগাবা বলো? অর্ডারের জন্য কোন ইকুয়েশনটা সঠিক? এই এ অপশনটা সঠিক না বি এটা অপশনটা ভাই, সঠিক? এ এই অপশনটা এই অপশন। সঠিক। কিন্তু এখন তোমারে এই ম্যাথ এই ইকুয়েশন দিয়ে ম্যাথ করতে বললো, মানে তোমার ভ্যালু ট্যালু দেওয়া আছে, তখন কি তুমি এই অপশন ধরে ম্যাথ করতে পারবা পর্যাপ্ত ডাটা দেওয়া না থাকলে? আবার পারবা না, না। সেক্ষেত্রে তোমার এই বি এর কাহিনী দিয়ে করতে হবে। এখন এইচএসসি পর্যন্ত এরকম কোনো কাহিনীই আসবে না, সবসময় স্টয়চিওমেট্রিক তোমার সমান সমান হবে। বাট যখন তোমরা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোচিং করবা, তখন একটা ম্যাথ আসবে বা দুইটা ম্যাথ সর্বোচ্চ করাবে, যেখানে দেখবা যে তোমার এক্স ওয়াই ধরতে হবে সিকিউ ম্যাথ করার সময়, আর ওইখানে অনেকগুলা ডাটা দেওয়া থাকবে, একটা টেবিল চার্ট দেওয়া থাকবে, এরকম ম্যাথ দেখাবো। তো সে ওইটাই একমাত্র কেস, যখন আমরা করবো তখন দেখতে পারবো। দেখো, এখন এই গ্রাফ গুলো খুবই সহজ। দেখো, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, এটা হচ্ছে জিরো অর্ডারের রিয়াকশন। তার মানে হচ্ছে আমি কনসেন্ট্রেশন যত কিছুই করি, বাড়াই কমাই যাই করি, আমার রেট কি হবে না? চেঞ্জ হবে না। হবে না। দুধ ভাত। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশন। তার মানে আমি যদি এটা ওয়ান গুণ করি, এটা ওয়ান গুণ হবে, এই জন্য এটা হচ্ছে এইরকম, এটা আমরা জানি। আর এটা হচ্ছে সেকেন্ড অর্ডার রিয়াকশন। সমানুপাতিক। বেসিক্যালি এই যে ফার্স্ট অর্ডার রিয়াকশন, এটা কি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স এর গ্রাফ, তাই না? আর এটা কার গ্রাফ? ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। আর এইটা কার গ্রাফ বলতে পারবা? তোমরা তো স্ট্রেট লাইন থেকে জানো এটা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স এর গ্রাফ, এটা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার এর গ্রাফ। তাহলে জিরো অর্ডারের রিয়াকশনটা স্ট্রেট লাইনের কোন ইকুয়েশনের সাথে যাবে? মানে ওই যে একটা রেখা সমান্তরাল অথবা এর উপর লম্ব রেখা সমান্তরাল। আমার সমকোণ। ইকুয়েশনটা কিরকম হবে বলো তো? ওয়াই ইজ ইকুয়াল টু ওই কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট না? দেখি কনস্ট্যান্ট আছে না? জি ভাই, জি তার ভাই। মানে ওয়াই এর ভ্যালু যে কোনো একটা কনস্ট্যান্ট হবে। আর এই তিনটা গ্রাফকে হচ্ছে এই যে এখানে আমরা একসাথে দেখাইছি। এই গ্রাফ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এমসিকিউ। মিটিং 6 মিনিট আছে, এই 6 মিনিট আমরা করতে পারবো। দেখো, এখানে সুন্দর একটা ম্যাথ আছে, এগুলা ভর্তি পরীক্ষায় আসছে। এটা দেখো, এই যে একটা রিয়াকশন দেওয়া আছে, আর বলা আছে ইফ আর ইজ ইকুয়াল টু কে এ স্কোয়ার বি কিউব। তার মানে এখানে কি বলা আছে? আর ইজ ইকুয়াল টু কে কনসেন্ট্রেশন অফ এ স্কোয়ার বি কিউব। এটা হচ্ছে তো বলে দিছে। দেখো, ইকুয়েশনে এর স্টয়চিওমেট্রিক রেশিও বা মোল নাম্বার ছিল 1, বি এরও মোল নাম্বার ছিল 1, কিন্তু প্রশ্নে বলে দিছে এ এর পাওয়ার হচ্ছে 2, বি এর পাওয়ার হচ্ছে 3। তার মানে এ এর রেসপেক্ট অর্ডার কত হবে? এ এর রেসপেক্ট অর্ডার কত? দ্বিতীয় ভাই, সেকেন্ড। এ রেসপেক্ট অর্ডার দুই। সেকেন্ড বা 2, আর বি এর রেসপেক্ট অর্ডার 3। এর মানে বুঝতেছো যে প্রশ্নে তোমার মূল নাম্বার যাই দেওয়া থাক তার সাথে এক্সপেরিমেন্টাল ভ্যালু আলাদা হইতেই পারে। এখন কি বলছে? এ ও বি উভয়কেই যদি 2 গুণ করা হয়, তাহলে আমার অর্ডার চেঞ্জ হয়ে কত হবে? এন প্রাইম কত হবে? খুবই সহজ, আমরা কিভাবে হিসাব করতে পারি খেয়াল করো। এ কে 2 গুণ করা হয়েছে, তাই না? এ কে যদি আমি 2 গুণ করি, তাহলে এর জায়গায় আমি 2 বসাবো, আর 2 টু দি পাওয়ার 2। আবার বি ফোর। কে কয় গুণ করা হয়েছে? হ্যাঁ, বি এর জায়গায় আমি বসাবো হচ্ছে 2 গুণ, আর এর উপরে বসবে 3। তাহলে 2 কিউব করলে কত হয়? 2 কিউব করলে হয় 8, আর 2 স্কোয়ার করলে 4। 4 × 8 32। তার মানে আমার রেট অফ রিয়াকশন কত হবে? 32।
2 হবে আগের চেয়ে, আগের 32 গুণ হবে। এখন একই রকম মানে আরেকটা জিনিস, যদি টোটালটা হ্যাঁ আমার তার মানে আগের যদি রেট অফ রিয়াকশন 8 থাকে, এখন কত হবে? 32 32। আর 32 8 তোমার মানে একটা আগে রেসপেক্টে জিজ্ঞেস করবে। না, রেট অফ রিয়াকশন কি কারো রেসপেক্টে হয় না অর্ডার কারো রেসপেক্টে হয়? রেট অফ রিয়েকশন রেসপেক্টে। হ্যাঁ রেট অফ রিয়াকশন কারো রেসপেক্টে হয়? না 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 কি ভাই, বলো? অর্ডার অর্ডার অর্ডার, উল্টা হ্যাঁ বলছি এটাই, মানে হচ্ছে অর্ডার কারো রেসপেক্ট হয়। সাকিব আল হাসান ভালো খেললে আলটিমেটলি ওটা সাকিব আল হাসানের পারফরমেন্স, কিন্তু টোটাল বাংলাদেশ টিম ভালো খেলে, তাহলে ওর ইম্প্যাক্ট বেশি, অর্ডার ওর ওপর কম বেশি হয়, কিন্তু আলটিমেটলি ইম্প্যাক্টটা কার উপর পড়ে? পুরো রিয়াকশনের উপর পড়ে বা পুরো দলের উপর পড়ে। জি ভাই। এই যে আরেকটা দেখো, যদি উভয় বিক্রিয়কের ঘনমাত্রা 3 গুণ হয়, উভয় বিক্রিয়কের ঘনমাত্রা 3 গুণ হয়, আর এখানে কি বলা আছে অর্ডার কত, এ রেসপেক্ট অর্ডার কত, বি এর রেসপেক্ট অর্ডার কত? এ রেসপেক্ট অর্ডার কত? থার্ড কিছু আর নাই, মানে 1। এই এ রেসপেক্ট অর্ডার 1, বি এর রেসপেক্ট অর্ডার 1, কিছু আছে মাথার উপরে? দেখো না ভাই, ওয়ান ওয়ান। কিছুই দেওয়া নাই, তার মানে যেহেতু কিছু দেওয়া নাই তার মানে অর্ডার হচ্ছে 1। আর কত গুণ করা হয়েছে এখানে? 3 গুণ। 3 গুণ ভাই। তার মানে 3 গুণ যেহেতু করা হয়েছে 3 লিখবো, আর মাথার উপর কত লিখবো? 1 ইন্টু, ওয়ান। আবার 3, মাথার উপর কত? 1, তাহলে আলটিমেটলি কয় গুণ হবে? 9 গুণ ভাই। 9 গুণ হবে। এই তো আমাদের তাহলে এখানে রেজাল্ট হবে 9 গুণ। খেয়াল রাখতে হবে আসলে পরীক্ষায় আমাদের অর্ডার কত দেওয়া আছে, মন মতো সংখ্যা দেখে বসাই দিলেই হবে না। আমাদের আর একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে রেট কনস্ট্যান্ট কি সেটা পড়া। রেট কনস্ট্যান্ট কি সেটা পড়া। এই যে দেখো, আর ইজ ইকুয়াল টু কে সি টু দি পাওয়ার এন, এই জিনিসটা আমরা কিভাবে পাইলাম? আর ইজ সমানুপাতিক সি টু দি পাওয়ার এন, এই কথাটার মানে কি বলতে পারবো? এখানে এন মানে কি আমাদের অর্ডার অফ রিয়াকশন, আর সি কি? সি হচ্ছে আমাদের কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট বা বিক্রিয়কের ঘনমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রা। আর এই সমানুপাতিক চিহ্নটা উঠানোর জন্য আমরা একটা কনস্ট্যান্ট আনি, যেটার নাম হচ্ছে কে। এই কে হচ্ছে হার ধ্রুবক বা রেট কনস্ট্যান্ট। এই রেট কনস্ট্যান্টের ডেফিনিশন আমরা কিভাবে দিব? ডেফিনিশন দেওয়ার সময় আমরা সবকিছুর কত বানাই নিই জানো? ডেফিনিশন দেওয়ার সময় সবকিছুকে আমরা কত ধরে নিই? 1 না? একক ভাই। জি একক ভাই। ধরে নিই, আর ইজ ইকুয়াল টু কে সি টু দি পাওয়ার এন। এইবার এইখানে এন এর ভ্যালু তুমি 1 ধরো, আর সি এর ভ্যালু 1 ধরো, তাহলে কি হয় বলো তো? সরি, এন এর ভ্যালু না, সি এর ভ্যালু 1 ধরলে কত হয়? সি এর ভ্যালু 1 ধরলে এখানে আলটিমেটলি রেজাল্টটা কত হবে বলতে পারবা? সি এর ভ্যালু 1 ধরলে কে ভাই। 1 টু দি পাওয়ার 1 মানে কত? ভাই কে আসবে অনলি। হ্যাঁ, 1 টু দি পাওয়ার 1 মানে 1, আবার 1 টু দি পাওয়ার 100 মানেও 1। তার মানে এখানে সি যদি 1 হয়, তার মানে আর ইজ ইকুয়াল টু কি বলা যায়? কে। আর ইজ ইকুয়াল টু কে বলা যায়। তাহলে আমরা এইভাবে বলতে পারি একক ঘনমাত্রা সি মানে কি ছিল আমাদের? কনসেন্ট্রেশন। আর কনসেন্ট্রেশন আমরা কত ধরে নিলাম? 1 মোলার। কনসেন্ট্রেশন ধরে নিলাম 1 মোলার। তাহলে বিক্রিয়ার আমরা সংজ্ঞা এইভাবেই দিব, একক ঘনমাত্রায়, একক ঘনমাত্রায় বিক্রিয়ার হারকে হার ধ্রুবক বা রেট কনস্ট্যান্ট বলে। একক ঘনমাত্রায় বিক্রিয়ার হারকে হার ধ্রুবক বা রেট কনস্ট্যান্ট বলে। দেখো এখানে যেহেতু আমরা সি ইজ ইকুয়াল টু 1 ধরলাম, তখন আর ইজ ইকুয়াল টু কে হয়ে গেল। তাহলে একক ঘনমাত্রায় বিক্রিয়ার যে হার, তাই হবে আমাদের রেট কনস্ট্যান্ট কে। আমাদের মিটিং টাইম শেষ, তোমরা আরেকটা মিটিং এ জয়েন করো, এখান থেকে শুরু করো।